ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিসেবে তোমাদের যেটা বাড়িতে দেওয়া হয়েছে সেটা নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখা যাক এখানে কি কি অঙ্ক আছে। এখানে টোটাল তোমাদের 6টা অঙ্ক আছে। তো 6টা অঙ্ক আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে করে দিচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তাহলে প্রথমে যে অঙ্কটা আছে সেটাতে কি বলা আছে, x/2 প্লাস 4/3 আছে। এটা 4/3 হবে না, এটা y/3 হবে। তাহলে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। সমীকরণটির লেখচিত্র মূলবিন্দু থেকে x অক্ষকে কত দূরত্বে এবং y অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে তা লেখো। তাহলে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এবার 1 নম্বর অঙ্কটা এখান থেকে লিখে নিচ্ছি। 1 নম্বরে বলা আছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণটা হচ্ছে ছেদিতাংশ আকারে সাজানো আছে। তো যে কোনো সমীকরণকে আমরা ছেদিতাংশ আকারের ফর্মটা কীরকম হয়, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এই জায়গাটাতে কি হয়, এক্স অক্ষের স্থানাঙ্কটা হয় a, 0 আর y অক্ষের স্থানাঙ্কটা হবে 0, b। সিমিলারলিভাবে এখানেও আমরা করব। এই সমীকরণটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিচ্ছি। লিখতে হবে 1 নং সমীকরণের x অক্ষের স্থানাঙ্ক 2, 0, যেহেতু এখানে এর মান হচ্ছে কত 2, a, 0, তার মানে এখানে কত হচ্ছে আমাদের অঙ্কটাতে 2, 0 এবং y অক্ষের স্থানাঙ্ক 0, 3। এখানে 0, 3 কেন হলো, কারণটা হচ্ছে b এর মানটা কত 0, b এখানে, তাহলে এখানে হবে 0, 3। এখানে b এর মানটা হচ্ছে 3। তাহলে এবার আমরা যদি এখানে যদি লেখচিত্রটা অঙ্কন করি, লেখচিত্রটাতে y ও y ড্যাশ x ড্যাশ x ছক কাগজটা এরকম হচ্ছে। তাহলে এখানে x অক্ষের স্থানাঙ্কটা কি ছিল 2, 0, 1 ঘর 2 ঘর, আর 0 তো নেই, তাহলে মানে এখানেই হবে পয়েন্টটা 2, 0। y অক্ষের স্থানাঙ্কটা কি আছে 1, 2, 3, এটা হচ্ছে 0, 3। তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা যে x অক্ষ থেকে 3 একক দূরে এবং y অক্ষ থেকে 2 একক দূরত্বে বিন্দুটা অবস্থিত। তাহলে আমরা লিখে নিচ্ছি এভাবে, স্পষ্ট 2 সমীকরণটির লেখচিত্র মূলবিন্দু থেকে x অক্ষকে 3 একক দূরত্বে, এটা হচ্ছে x অক্ষ থেকে 3 একক দূরত্বে বিন্দুটা আছে।
এবং ওয়াই অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করেছে। ঠিক আছে, এটাই তাহলে আমাদের অ্যান্সার। নেক্সট আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 2 নাম্বারটি। 2 নম্বর অঙ্কে কি বলেছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হবে কি শর্তে, কি কন্ডিশন এখানে অ্যাপ্লাই হলে এই এক্সপ্রেশনটা আমরা লিখতে পারবো। তো এই এক্সপ্রেশনটার শর্ত হচ্ছে, এখানে লিখতে হবে যখন a বাস্তব সংখ্যা, একে অবশ্যই আমাদের রিয়েল নাম্বার, একে অবশ্যই আমাদের কি হতে হবে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। ঠিক আছে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হতে হবে। আর কি হতে হবে, a নট ইকুয়াল টু 0, এর মানটা 0 হওয়া যাবে না। a নট ইকুয়াল টু 1, এর মানটা 1 হওয়া যাবে না। a নট ইকুয়াল টু -1, এই তিনটা কন্ডিশন হতে হবে এর ক্ষেত্রে। আর এ হতে হবে বাস্তব সংখ্যা। এবং x এবং y এই দুটোকে হতে হবে মূলদ সংখ্যা। x এবং y কি হবে, মূলদ সংখ্যা হবে। এই কন্ডিশনগুলো যদি হয় তাহলেই আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, এবং এখান থেকে লিখতে পারবো x ইকুয়াল টু y। ঠিক আছে, আমি এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 3 নাম্বার। 3 নাম্বার অঙ্কটিতে কি আছে আমি তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। x অক্ষ এবং y অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো, যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। গ্রাফটা আঁকলেই বুঝতে পারবে, এখানে কিছুই না, অঙ্কটিতে একদমই সোজা আছে। x ড্যাশ x y y ড্যাশ। আমি যে কোনো একটা বিন্দু যদি নেই, x অক্ষের উপর যে কোনো একটা বিন্দু নিলাম, সাপোজ আমি নিলাম এখানে একটা বিন্দু নিলাম, বিন্দুটা হচ্ছে 3,0। এবার y অক্ষের উপর আমি আরেকটা বিন্দু নিই, সেটা হচ্ছে 0,3। তাহলে এই যে দুটো বিন্দু নিলাম, স্পষ্টত এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মূল বিন্দু 0,0। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দু 0,0। এবার মূল বিন্দু থেকে x অক্ষের উপর যে বিন্দু স্থানাঙ্কটা, সেটার দূরত্ব কত, 3 একক। আবার y অক্ষের উপর যে স্থানাঙ্কটা আছে, সেটাও মূল বিন্দু থেকে দূরত্ব কত একক, 3 একক। তো এখানে বিন্দুটা তাহলে কি হবে, এই দুটো বিন্দু 3,0 এবং 0,3। তোমরা অন্য বিন্দু নিতে পারো, 4,0 হতে পারে, 0,4 হতে পারে, 5,0 হতে পারে, 0,5 হতে পারে। ঠিক আছে, কিন্তু মূল বিন্দু থেকে দূরত্বটা কি হতে হবে, সমান হতে হবে। এই জিনিসটাই তোমাদেরকে বলেছে। তো তোমরা তাহলে এখানে লিখে নিবে এবার 4 নম্বর অঙ্কটিতে কি বলেছে, 3x - 2y ইকুয়াল টু
5 সমীকরণটির ওয়াই যে এক্স এর আকারে প্রকাশ করে এক্স ইকুয়াল টু 5 হলে ওয়াই এর মান নির্ণয় করি। তার মানে 3x - 2y ইকুয়াল টু 5 সমীকরণটিকে ওয়াই এর মানটাকে বের করতে হবে এক্স এর আকারে, তারপর এক্স এর মান 5 বসিয়ে ওয়াই এর মানটাকে বের করতে হবে। তাহলে চলো করা যাক। 4 নাম্বার কি আছে, 3x - 2y ইকুয়াল টু 5। দিস ইমপ্লাইজ এখানে আমাদের ওয়াই এর মানটাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, -2y ইকুয়াল টু 5 - 3x। দিস ইমপ্লাইজ -2y ইকুয়াল টু, এখান থেকে আমরা -3xটাকে আগে লিখব, +5টা পরে লিখব। এখন এখানে যদি মাইনাস যেহেতু আছে, তাহলে -2y এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব, 3x - 5। দিস ইমপ্লাইজ এখান থেকে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, দুই দিক থেকে আউট হয়ে যাবে। তাহলে কি থাকবে, 2y ইকুয়াল টু 3x - 5। দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু হবে 3x - 5/2। এবার যখন কি বলেছে, x ইকুয়াল টু 5, সুতরাং y এর মান তাহলে কত হবে, y ইকুয়াল টু x এর জায়গাতে আমি কি বসাবো, 5 বসাবো। 3 × 5 - 5/2 ইকুয়াল টু, এখানে হচ্ছে 3 × 5 = 15 - 5/2, তাহলে কত হচ্ছে 10/2 ইকুয়াল টু 5। এটাই হবে আমাদের অ্যান্সার। এবার তাহলে আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেটাতে চলে যাই। 5 নাম্বার, দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে দুটি মূলদ সংখ্যা, আমাদের যে কোনো দুটো মূলদ সংখ্যা নিতে হবে। তো আমরা যে কোনো দুটো মূলদ সংখ্যা ধরে নিই। 5 নাম্বার, ধরি দুটি মূলদ সংখ্যা 5/7 ও 9/7। তোমরা যে কোনো কিছু ধরতে পারো, আমি 5/7 এবং 9/7 ধরলাম। এখন 5/7 এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কত হবে, পয়েন্ট দিয়ে 0 নিলাম, 7 × 7 = 49, 1 পয়েন্টের জন্য 0, 7 × 1 = 7, থাকলো 3 পয়েন্টের জন্য আবার 0, 4 × 7 = 28, 2 পয়েন্টের জন্য আবার 0, 7 × 2 = 14, 6 পয়েন্টের জন্য আবার 0, 7 × 8 = 56, 4। এভাবে চলতেই থাকবে, ভাগটা যেহেতু মিলবে না, যেহেতু এখানে অমূলদ সংখ্যা এটা, অর্থাৎ আমরা লিখতে পারি, এই সাইডে আমি লিখে দিচ্ছি, অর্থাৎ 5/7 ইকুয়াল টু 0.71428, চলতে থাকবে এভাবে। আবার 9/7 এটাকে যদি ভাগ করি, 7, 2 পয়েন্টের জন্য 0, 7 × 2 = 14, 6 পয়েন্টের জন্য 0, তাহলে কয়বার যাবে, 7 × 8 = 56, 4 পয়েন্টের জন্য আবার 0, 5 × 7 = 35, 5 হবে এখানে 35, 5 পয়েন্টের জন্য আবার 0, 7 × 7 = 49, 1 পয়েন্টের জন্য আবার 0, 7 × 1 = 7, 3
তাহলে এখানে কয় ঘর পর্যন্ত নিয়েছিলাম, 1 2 3 4 5 ঘর, এখানেও 1 2 3 4 5 ঘর পর্যন্ত নিলাম। তারপর চলতেই থাকবে এভাবে। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে কি, অর্থাৎ 9/7 ইকুয়াল টু 1.28571 এভাবে থাকবে। এবার আমরা যদি সংখ্যা রেখায় এই দুটো বিন্দুকে বসাই তাহলে কি হবে। এখানে আমি সরলরেখা টানলাম, সরলরেখা টানার পর এই সরলরেখাটাকে, যেহেতু এখানে 0.7 আছে আর আমার এখানে মান আছে 1.2, 0.7 থেকে 1.2 এর মাঝখানে আমাকে একটা মূলত সংখ্যা নিতে হবে, যেটা সংখ্যা রেখায় বুঝিয়ে দিতে হবে যে এটা সংখ্যা রেখায় এই দুটো সংখ্যার মাঝখানে ওই অমূলত সংখ্যাটা আছে। তাহলে এখানে যেহেতু 0.7 থেকে আছে, তাহলে আমি এখানে 0.717 সামথিং আছে, তাহলে এখানে আমি সবার প্রথমে পয়েন্টটা ধরে নিচ্ছি। ধরলাম এখানে এটা হচ্ছে 0.7, তারপরে ধরলাম এটা 0.8, তারপরে এটা ধরলাম 0.9, তারপরে এখানে ধরলাম আমি 1, এখানে ধরলাম আমি 1.1, তারপরে এখানে আমি ধরলাম 1.2, তারপরে এখানে আমি ধরলাম 1.3। এবার 7142 মানে 71 মানে 0.7 এর ঠিক একটু পরে কাছাকাছি, তো এরকম জায়গাটাতে আমি ধরে নিলাম যে এরকম জায়গাটিতে আছে 0.71428। এবার 9/7 মানে কি ছিল, 1.2857, তার মানে 1.2 এর বেশি কিন্তু 1.3 এর কম, তার মানে 1.3 এর খুব কাছাকাছি। তার মানে ধরে নিলাম এরকম জায়গাতে এই পয়েন্টটা আছে, কত, 1.2857 ডট ডট দিয়ে দিচ্ছি। তার মানে এটাকে আমরা এটাও লিখতে পারি, বা এটা হচ্ছে 5/7, এটাকে বা দিয়ে লিখতে পারি এটা হচ্ছে 9/7। তো এবার এই দুটো পয়েন্টে এই দুটো মূলদ সংখ্যার মাঝখানে একটি অমূলদ সংখ্যা আমাকে লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, তাহলে এখানে লিখবো, সুতরাং 5/7 ও 9/7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা হবে 0. আমি ধরে নিলাম 0.7 এবং 1.28 এর মাঝখানে অমূলদ সংখ্যা, যেটা রিপিটেড হবে না, একই সংখ্যা বারবার ফিরে আসবে না। তাহলে আমি ধরলাম, যেমন এখানে ছিল কি 0.7 থেকে 1.3 মাঝখানে কী আছে, 0.8 আছে, 0.9 আছে, 1 আছে, 1.1, এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে আমাকে সংখ্যাটাকে তৈরি করতে হবে। সাপোজ আমি ধরলাম এখানে 0.9 সংখ্যাটাকে নিলাম, আমি 0.9 এর কাছাকাছি একটা সংখ্যা নিলাম, তাহলে দেখতে পারি 90900900 এভাবে চলতে থাকবে। তাহলে 5/7 এবং 9/7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা হবে 0.909009000 চলতে থাকবে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। এখানে অন্য অ্যান্সারও সম্ভব, যেরকম আমি যদি এখান থেকে 1 দিয়ে যদি নেই, যেরকম 1.01 001 000 এরকম ধরনের মানও সম্ভব। আবার 1.2 দিয়ে যদি নেই, 1.2, এখানে মনে রাখতে হবে 28 এর পরে কিন্তু হলে চলবে না, 28 এর মাঝখানে হতে হবে। তাহলে ধরলাম 25 তো এই মানগুলোও সম্ভব। তোমরা রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারো, সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে আমি অমূলদ সংখ্যাটা নিলাম এটা, তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার।
এবার তোমাদের 6 নম্বর অঙ্কটিতে কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের 1 নম্বর প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলি মানে সমান। তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে সাজিয়ে করবে, আগে জিনিসটা বুঝে নাও ভালো করে। বলছে কোনো সামান্তরিক, তাহলে যদি আমি এখানে একটা সামান্তরিক অঙ্কন করি, 6 নম্বর দিয়ে দিই। এখানে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, এই সামান্তরিকের একটা নাম দিই এ বি সি ডি। আমরা জানি সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো সমান, এবং এখানে যদি একটা কর্ণ অঙ্কন করি, কর্ণটা কি করে ত্রিভুজ দুটো ত্রিভুজে বিভক্ত করে। তো এই তিনটা জিনিস, এটা হচ্ছে সামান্তরিকের তিনটি ধর্ম। এইটাকে আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এ বি সি ডি এখানে একটা আমি সামান্তরিক নিলাম। তো আমাকে সবার প্রথমে আমি এখানে একটা অঙ্কন করব। অঙ্কনটা কি, এখানে এসি একটা কর্ণ টানবো, এসি একটা কর্ণ। তাহলে এখানে সবার প্রথমে কি করলাম, এ বি সি ডি একটা সামান্তরিক অঙ্কন করলাম, তারপর এসি কর্ণ অঙ্কন করলাম, মানে এসি যুক্ত করলাম, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ ডি সি, আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি সি। এই দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। এবার 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, অর্থাৎ এ বি ইকুয়াল টু ডিসি হবে, আর একটা কি হবে, এডি ইকুয়াল টু বিসি হবে। এটা হলো আমাদের 2 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণে কি বলেছে, বিপরীত কোণগুলি মানে সমান হবে। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তার মানে এখানে বলতে পারি অ্যাঙ্গেল এ কোণটা আর অ্যাঙ্গেল সি কোণটা সমান হবে, অ্যাঙ্গেল বি কোণটা আর অ্যাঙ্গেল ডি কোণটা সমান হবে। এই তিনটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে। তো সবার প্রথমে 1 নম্বরটাতে কি আছে দেখা যাক। 1 নম্বরটাতে বলেছে ত্রিভুজ এডিসি এবং এবিসি সর্বসম। এবার সর্বসম করতে গেলে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আগে জানতে হবে। যেরকম এখানে আমরা সর্বসম অনেক রকমভাবে করতে পারি, যেরকম সাইড অ্যাঙ্গেল সাইড, এভাবেও সর্বসম হয়। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এভাবেও সর্বসম হয়। সাইড সাইড সাইড, এভাবেও সর্বসম হয়। রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, এভাবেও সর্বসম হয়। তো এখানে আমাকে দেখতে হবে যে এই কন্ডিশনগুলোর মধ্যে কোন কন্ডিশনটা হোল্ড করছে, কোন কন্ডিশনটা আমার স্যাটিসফাই হচ্ছে, সেটা দিয়ে আমাকে এটাকে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি ছবিটা যদি আরেকবার আঁকি, এ বি সি ডি, এখানে এসি কর্ণ আছে এটা। তাহলে এখানে এসি যে কর্ণটা আছে, এসি হচ্ছে একটা কর্ণ, এই এসি কর্ণ আর এ বি আর ডিসিটা হচ্ছে কি সমান্তরাল। যেহেতু এটা কি সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো বলা হচ্ছে সমান বলেছিলাম, কিন্তু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এ বি এবং ডিসিটা কি সমান্তরাল, এ বি সমান্তরাল ডিসি বলতে পারি। আর এসিটা হচ্ছে ওদের, এসিটা হলো ছেদক। তো এসিটা যদি ছেদক হয় তাহলে এখানে একটা কি উৎপন্ন হবে, একান্তর কোণ উৎপন্ন হবে। এই কোণটা আর এই কোণটা সমান হবে, আর এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই দুটা, এই কোণটার একান্তর কোণ এই কোণটা, এই দুটো পরস্পর একান্তর কোণ দুটো কি হবে, সমান হবে। আর এই কোণটা আর এই কোণটাও পরস্পর সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, তো আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি মানে এই কোণটা ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল সি এ ডি, সি এ ডি, ঠিক আছে। এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এটা দুটো হচ্ছে সমান। কেন সমান, যেহেতু এ বি আর ডিসি হচ্ছে কি সমান্তরাল, আর এসি হচ্ছে তাদের ছেদক। তাহলে এটাকে আমি দিয়ে দিলাম 1 নাম্বার। আবার কি আছে,
আবার আরেকটা জিনিস এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আর কি কি দেখতে পারি, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ আমরা কিন্তু সমান করে দিলাম। দুটো কোণ আমরা কি করলাম, সমান করলাম। এই ত্রিভুজের একটা কোণ আর এই ত্রিভুজেরও আরেকটা কোণ, এই দুটো আমরা সমান করলাম। আর কি দেখতে পাচ্ছি, এসিটা হচ্ছে কি সাধারণ বাহু, এসিটা হচ্ছে কি সাধারণ বাহু, এসিটা হচ্ছে সাধারণ বাহু। এসিটা যদি সাধারণ বাহু হয়, সাধারণ বাহু মানে কি, এই ত্রিভুজেরও বাহু হচ্ছে এসি, আবার এই ত্রিভুজেরও বাহু হচ্ছে এসি। তাহলে কি, তাহলে একটা আমি কি পেয়ে গেলাম, সাইড পেয়ে গেলাম, মানে একটা বাহু একটা দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম। এসিটা হচ্ছে এই ত্রিভুজেরও আর এসিটা হচ্ছে এই ত্রিভুজেরও, তার মানে বাহুটা কি হচ্ছে সমান। আরেকটা কি, আরেকটা একান্তর কোণ পাই আমরা, এইটা একটা, এই একান্তর কোণটা আর এই একান্তর কোণটা সমান। এবি আর ডিসি যেহেতু কি সমান্তরাল, এসিটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণের একান্তর কোণ এই কোণ লিখবো আমরা। আরেকটা কি লিখবো তাহলে, বি এ সি সমান সমান বি এ সি, মানে এই কোণটা একান্তর অ্যাঙ্গেল এ সি ডি। একই কারণটা সাইডে লিখে নেবে তোমরা। তো এখানে এটাকে দিয়ে দিলাম আমরা 2 নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা অ্যাঙ্গেল সমান করলাম, এখান থেকে একটা সাইড সমান করলাম, আর এখান থেকে আরেকটা অ্যাঙ্গেল আমরা সমান করলাম। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এর এই শর্তানুযায়ী বলতে পারি ত্রিভুজ এ ডি সি সর্বসম ত্রিভুজ এ বি সি। যখনই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায়, তার অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সমান হয়। অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ, সবার প্রথমে যদি আসি অনুরূপ কোণ, অনুরূপ কোণ কি আছে, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এর অনুরূপ কোণগুলো কি হবে, এ বি সি, এ বি সি। এই 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 ত্রিভুজের এই দুটোকে আমি সমান করেছিলাম আর এই দুটোকে আমরা সমান করেছিলাম। এই দুটো বাদে কি আছে, এটা আছে, আর এটার অনুরূপ কি আছে, এটা আছে। তাহলে এই অনুরূপ কোণ দুটো কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি। হয়ে গেল, অনুরূপ কোণগুলি সমান। তাহলে এটাই আমাকে একটা কিন্তু প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজের বিপরীত, এই সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। তার মানে একটা বিপরীত কোণ কিন্তু আমরা সমান করে দিলাম। আরেকটা কি আছে, আরেকটা করতে গেলে আমাদের এখানে 1 নাম্বার দিয়েছিলাম, এখানে কি দিয়েছিলাম 2 নাম্বার দিয়েছিলাম। তো এখানে 1 নাম্বার এবং 2 নাম্বারটাকে আমরা কি করব, যোগ করে নিব। তাহলে এখানে মাঝখানে এ আছে, এটার মাঝখানে কি আছে, এ আছে, এই দুটোকে আমরা কি করব, যোগ করে দিব। তাহলে কি হবে, অ্যাঙ্গেল সি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু, এখানেও মাঝখানে সি আছে, এখানেও মাঝখানে সি আছে, তাহলে এই দুটোকে আমরা যোগ করে দিব। অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি। দিস ইমপ্লাইজ, তাহলে কি হচ্ছে, আমরা কি পাচ্ছি এখানে সি এ ডি, সি এ ডি মানে এই কোণটা, আরেকটা কি আছে বিএসি, বিএসি মানে এই কোণটা, এই দুটো কোণ মিলে কি হচ্ছে, এই পুরো কোণটা হচ্ছে। তাহলে পুরো কোণটার নাম কি, পুরো কোণটার নাম হচ্ছে ডি এ বি, অথবা বি এ ডিও লিখতে পারি, বি এ ডি ইকুয়াল টু কি পাচ্ছি, এ সি বি, এ সি বি মানে এই কোণটা প্লাস এ সি ডি, এ সি ডি মানে হচ্ছে এই কোণটা। এই দুটো কোণ মিলে কোন কোণটা হচ্ছে, এই পুরো কোণটা হচ্ছে। পুরো কোণটার নাম কি, এ বি সি ডি বলতে পারি। তাহলে অ্যাঙ্গেল বি সি ডি, তার মানে আমরা কি পেলাম, এই কোণটা আর এই কোণটাও সমান আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা বলতে পারি যে এই যে সামান্তরিকটা আছে, সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান। এর আগে এই দুটো কোণ সমান দেখিয়েছিলাম, এখন এই দুটো কোণ সমান দেখালাম। তার মানে বিপরীত কোণগুলি পরস্পর সমান, এটা আমাদের প্রমাণিত হলো। এছাড়া আমাদের আর কি ছিল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অনুরূপ বাহু। ঠিক আছে, অনুরূপ বাহুগুলো আমরা লিখতে পারি এবার, যে অনুরূপ, আমি আগেই বলেছিলাম যে অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু সর্বসম যখনই হবে ত্রিভুজ দুটো, তার অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সমান হবে। তাহলে আমরা অনুরূপ কোণটা প্রমাণ দেখালাম, এবার অনুরূপ বাহুটাও বলতে পারি। তাহলে অনুরূপ বাহু কি কি হবে, যেরকম এখানে এসি সাধারণ বাহু ছিল, এসি সাধারণ বাহু ছাড়া কি আছে, আর এবি,
এদিকে কি আছে AB আর এদিকে কি আছে DC, তাহলে বলতে পারি যে AB সমান সমান DC। আরেকটা কি বলতে পারি, আরেকটা অনুরূপ বাহু কি আছে AD, এডির অনুরূপ বাহু হচ্ছে কোনটা BC, তাহলে AD সমান সমান BC। তাহলে আমাদের এই 2 নাম্বারটা হয়ে গেল। সবার প্রথমে আমি দেখালাম হচ্ছে সর্বসম, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কি সর্বসম প্রমাণ করলাম, এখানে সর্বসম প্রমাণ হলো। তারপরে আমি 3 নাম্বারটা করেছিলাম যে বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা দেখালাম। আর তার সর্বশেষে দেখালাম কি বিপরীত বাহুগুলো সমান হয়। তার মানে বিপরীত বাহুগুলো সমান হয়, এটার জন্য কিন্তু আলাদা কোনো প্রমাণ নেই। এটা যেহেতু সর্বসম হচ্ছে তার জন্যই আমরা বলতে পারি যে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এটা তোমরা ভালো করে করবে। আর বইয়ে যেভাবে আছে লেখাটা ঠিক সেভাবে লিখে নিবে, আমি জাস্ট তোমাদেরকে রাফলি ভাবে একটু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।